আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। নববধূকে নিয়ে বিকেল 4টার সময় জামিল ময়মনসিংহের দিকে রওনা হলো। দম্পতি যে গাড়িতে আছে সেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সব বন্ধু মিলে শাহবাগ থেকে ফুল কিনে এনে এই কাজটি করেছে। গাড়ির ভেতরটাও ফুল দিয়ে সাজানো, তাজা গোলাপের ঘ্রাণ এসে নাকে লাগছে। গাড়িতে জেরিন স্বামীর হাত ধরে বসে আছে। এই মানুষটিকে আপন করে পাওয়ার জন্য জেরিন আল্লাহর কাছে কত দোয়াই না করেছে। এতদিনে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, সে জামিলের স্ত্রী হতে পেরেছে। জেরিন একটুর পরপর ড্রাইভারের মাথার উপরের লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে। তাকানোর মানেটা আর কিছু না, পাশাপাশি বসা ওদের দুজনকে এই লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। লুকিং গ্লাসে জামিলের চেহারাটা শুকনো দেখাচ্ছে, কেমন যেন মন খারাপ লাগছে। অনেক সময় বাস্তবে এরকম, আয়নায় আরেক রকম দেখা যায়। জেরিন আয়না থেকে চোখ ফিরিয়ে বাস্তবে জামিলের দিকে তাকানোর চেষ্টা করলো, পারল না। তাকাতে কেমন যেন লজ্জা লাগছে। জামিল মুচকি হেসে বলল, আমার দিকে তাকাতে লজ্জা পাওয়া হচ্ছে কেন? আমি কি আপনার পর? গাড়িতে ওঠার পর এ প্রথম জামিল নববধূর সঙ্গে কথা বলল। জামিলের কথা শুনে জেরিনের লজ্জা আরো এক ধাপ বেড়ে গেল। লজ্জা ভেঙে পরিবেশ স্বাভাবিক করার জন্য জামিল বলল, ফুলগুলো কি সুন্দর, তাই না? জেরিন বলল, এখান থেকে জনাবার কোন ফুলটা পছন্দ হচ্ছে? সবগুলোই। জনাবার কি অপছন্দের কোনো ফুল আছে? জেরিন স্নিগ্ধ গলায় বলল, জনাবের এটা কেন জানার ইচ্ছে হলো হঠাৎ? এটা জেনে কি হবে? জামিল বলল, জানা থাকা ভালো না। আমি তো ভাবছি প্রিয়তম স্ত্রীর জন্য প্রতিদিন ফুল নিয়ে বাসায় ঢুকবো। আমি মহা আনন্দে ফুল নিয়ে বাসায় ঢুকলাম, দেখা গেল স্ত্রী আমার কেনা ফুলগুলো পছন্দ করলো না। তখন জামিলের কথা শুনে জেরিন হেসে ফেললো। হেসে বলল, এত টেনশনের কিছু নেই। জনাবের কোনো কিছুই তার স্ত্রীর অপছন্দ হবে না। জনাবার ভাষায় কথা বলতে জেরিনের মজায় লাগছে। নিজেকে কেমন যেন মহারানী লাগছে। জেরিন বলল, জনাবের কাছে কি একটা কথা জানতে পারি? জামিল বলল, কি জনাবা? অবশ্যই জানতে পারেন, বলুন কি জানতে চাচ্ছেন। গাড়িতে ওঠার কোনো দোয়া নেই? আমি কিন্তু জানি না। জনাব কি আমাকে সেটা শেখাবেন? জামিল মুগ্ধ কণ্ঠে বলল, অবশ্যই শেখাবো জনাবা, কেন শেখাবো না? জেরিন বলল, শুধু দোয়াই না, আমি কিন্তু আমাদের ইসলাম ধর্মের সবকিছু শিখতে চাই। আল্লাহ যেন এর থেকে আমাকে বঞ্চিত না করেন। জেরিনের দিন শেখার আগ্রহ জামিলকে আনন্দিত করলো। পাশে বসা স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছু সময়। জেরিনও এ প্রথম পূর্ণ দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। এই তাকানোর মধ্যে কোনো জড়তা নেই, আছে গভীর আস্থা এবং ভালোবাসা। জামিলদের গাড়ি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করছে। ওদের গাড়ির ঠিক পেছনেই নাজু আপাদের মাইক্রোবাসে নাজু আপা এবং জামিলের আত্মীয় স্বজনরা উঠেছেন। শুক্রবার দিন ঢাকা শহর থাকে ফাঁকা, জ্যাম থাকে না তেমন। দুটো গাড়ি তাই সমান তালে চলতে পারছে, একটা আরেকটার আড়াল হয়ে যাচ্ছে না। জামিল ড্রাইভারকে বলল, ভাই রাস্তাঘাট যেহেতু ফাঁকা, আর একটু দ্রুত চলুন, দূরের পথ, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। জামিলের কথা শুনে ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিল। গাড়ি উল্কার বেগে ছুটে চলছে। ড্রাইভার সাহেব একের পর এক গাড়ি ওভারটেক করে যাচ্ছেন। এখন একটা 5 টনের ট্রাকের সঙ্গে প্রতিযোগিতা চলছে। ট্রাক হচ্ছে রাস্তার রাজা। তার কাছে যেখানে বাস মিনিবাস কিছুই না, সেখানে সামান্য একটা প্রাইভেট কার। সে সাইড দেবে দূরে থাক, পাত্তাই দিচ্ছে না। প্রাইভেট কারকে নাস্তা নাবুদ করে ছাড়ছে। ট্রাকটার পেছনের অংশে বড় বড় লেখা আছে, আবার দেখা হবে। জামিলদের ড্রাইভার সে লেখার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, যা ভাগ, তোর লগে যান, এই জন্মে আর একবারও দেখা না হয়। জামিলদের ময়মনসিংহের বাড়ি আনন্দে ঝলমল করছে। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে হইচই করছে। মহিলার বাড়ির উঠানে মাদুর পেতে পানের বাটা সামনে নিয়ে পান চিবোচ্ছেন আর গল্প করছেন। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে। ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরছে। ফরিদা বেগম মহা আনন্দে বাড়ি সাজানোর কাজ তদারকি করছেন। রান্নাবান্নার দায়িত্ব নিয়েছেন ফরিদা বেগমের মেয়ের জামাই ইশতিয়াক আহমেদ। কানাডা থেকে তিনি কিছুক্ষণ আগেই ফিরেছেন। জামিলকে তার আসার সংবাদ জানানো হয়নি, সারপ্রাইজ দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে। জামিলের দুলাভাই ইশতিয়াক একজন মজার মানুষ। সারাক্ষণ সবাইকে আনন্দে মাতিয়ে না রাখতে পারলে তার ভালো লাগে না। একবার এক কাণ্ড হলো, দীর্ঘদিন যাবৎ ইশতিয়াকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোন করলে তার কানাডার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সামনে ঈদের ছুটিতে তার বাড়ি আসার কথা। পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ল। নাজু আপা টেনশনে খাওয়া নেওয়া ছেড়ে দিলেন। হঠাৎ একদিন কানাডা থেকে ফোন এলো। ফোনের রিংটোন নাজু আপার অনেক চেনা।
ইস্তিয়াকের ফোন এলেই কেবল এই রিংটোন বেজে ওঠে। নাজু আপা দৌড়ে গিয়ে ফোন রিসিভ করলেন। ও পাশে ইস্তিয়াকের কণ্ঠ শোনা যাচ্ছে। ইস্তিয়াকের নম্বর থেকে অপরিচিত কেউ একজন বলল, আমরা ইস্তিয়াক সাহেবের বন্ধু। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নেই, চলে গেছেন না ফেরার দেশে। নাজু আপার কলিজাটা ছ্যাঁক করে উঠল। ফোন রেখে ধপাস করে মাটিতে বসে পড়লেন। জামিলের মা চিন্তিত গলায় বললেন, কি হয়েছে রে মা? কার ফোন ছিল? কি বলল? নাজু আপা স্থির দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থেকে ভয়ার্ত গলায় বললেন, মা, তোমাদের জামাই আর নেই। পেছন থেকে কেউ একজন নাজু আপার মাথায় এক জগ পানি ঢেলে দিয়ে বলল, টেনশন করে আর কি হবে? যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? কণ্ঠ শুনে নাজু আপা চমকে উঠলেন। ফরিদা বেগম তাকিয়ে দেখেন ইস্তিয়াক চোখের সামনে দাঁড়িয়ে আছে। নাজু আপা রেগে গিয়ে বললেন, এটা কি হলো? আমাদের অযথা টেনশন দিলে কেন? ইস্তিয়াক হেসে বললেন, টেনশন দিলাম কোথায়? কাউকে মৃত্যু সংবাদ শোনানো এটা কি টেনশন দেওয়া না? ইস্তিয়াক হেসে বললেন, মৃত্যু সংবাদ শোনালাম কোথায়? আমার বন্ধুরা তো ঠিকই বলেছে যে আমি আর তাদের মাঝে নেই। তাদের মাঝ থেকে এসে তোমাদের মাঝে পৌঁছে গেছি। নাজু আপা চোখ রাঙিয়ে স্বামীর দিকে তাকিয়ে বললেন, ওরা তাহলে কেন বলল না ফেরার দেশে চলে গেছো? এটা ওরা ভুল বলেনি। নিজের দেশে পরিবার পরিজনের মাঝে এলে কারো কি আর বিদেশে ফিরে যেতে ইচ্ছা করে? এই জন্যই না ফেরার দেশে বলেছে। নাজু আপা নিজের বোকামিতে নিজে লজ্জিত হলেন। ওর বোকা বোকা চেহারা দেখে তো বাড়ির সবাই হেসে লুটোপুটু। ড্রাইভার বলল, শালা একটা বদমাইশ। জামিলদের ড্রাইভারের নাম পিরু মিয়া। পিরু মিয়া কিছুক্ষণ পর পর সামনে থাকা আবার দেখা হবে ট্রাকটাকে গালাগাল দিচ্ছে। জামিল বলল, পিরু সাহেব বাদ দেন, পাল্লাপাল্লি করার কোনো দরকার নেই। পিরু মিয়া ক্রুদ্ধ গলায় বলল, বাদ দেবো কেন? ওই শালা সবাইরে সাইড দিতেছে, আমি কি দোষ করলাম? জানেন না ভাই, ইচ্ছে করে এইরকম করতেছে। ইচ্ছে করেই করুক বা অনিচ্ছাতেই করুক, আমাদের আগে যাওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে আসুন আমরা একটা চায়ের দোকান দেখে গাড়ি থামিয়ে চা খাই, এর মধ্যে ট্রাকটা চলে যাক। পিরু মিয়া নিতান্ত অনিচ্ছা নিয়ে গাড়ি থামালো। জয়দেবপুর হাইওয়ের পাশে একটা সুন্দর জায়গা দেখেই গাড়িটা থামিয়েছে সে। বিলের ধারে ছোট্ট একটা টং দোকান। দোকানে কোনো কাস্টমার নেই। কাস্টমার না পেয়ে দোকানদার বসে বসে ঝিমোচ্ছে। জামিল গাড়ি থেকে নেমে পেছনের দিকে তাকালো। পেছনে নাজু আপাদের মাইক্রোবাসটাকে এখন আর দেখা যাচ্ছে না। হয়তো ওই গাড়িও কোথাও না কোথাও থামানো হয়েছে। জামিল ঝিমোতে থাকা চায়ের দোকানদারকে বলল, এই যে ভাই, আমাদের 3 কাপ চা দিন তো। দোকানদার একসঙ্গে 3 কাপের কাস্টমার পেয়ে মহা খুশি। সে চা বানানো শুরু করে দিল। জামিল 2 কাপ চা নিয়ে জেরিনের দিকে এগিয়ে গেল। জেরিন মুগ্ধ দৃষ্টিতে বিলের পানির দিকে তাকিয়ে আছে। জামিল বলল, এই জেরিন, চা খাবে? জেরিন জামিলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি পাশে এসে বসো। তুমি পাশে থাকলে চা কেন, বিষও খাওয়া যাবে। জামিল হেসে বলল, বিষ খাওয়ার কোনো দরকার নেই, কাজ করো। তুমি বরং গাড়ি থেকে নেমে এসো। আমরা বিলের পারে গাছের নিচের ওই টেবিলটায় বসে চা খাই, প্রবলেম নেই। এখানে কোনো লোকজন নেই, পর্দার ক্ষতি হবে না। জেরিন জামিলের হাত ধরে গাড়ি থেকে নেমে এলো। চা খাওয়ার সময়ও জামিলের হাত শক্ত করে ধরে আছে জেরিন। জামিল বলল, এভাবে বসেছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? আরাম করে বসো, ভালো লাগবে। জেরিন বলল, তোমার হাত ধরে বসে থাকতেই আমার ভালো লাগছে। জামিলের হাসি পেল। সে বলল, এমন ভাবে ধরেছ যেন আমি বাচ্চা ছেলে, ধরে না রাখলে কোথাও হারিয়ে যাব। হারিয়ে যাওয়ার কথা শুনে জেরিন হঠাৎ আঁতকে উঠল। গত রাতের স্বপ্নের কথাটা মনে পড়ল ওর। জেরিন বলল, হারিয়ে যাওয়ার কথা বলছো কেন? প্লিজ এরকম কথা আর কখনো বলবে না। চা বিরতির পর গাড়ি আবার ছুটে চলছে। কিছু দূর যেতেই ড্রাইভার পিরু মিয়ার মাথা গরম হয়ে গেল। সে খিচড়ে মেজাজে বলল, বদমাইশ। জামিল বলল, কি হয়েছে? দেখছেন ভাইজান, ট্রাকটা এখনো যায় নাই, আবারও সামনে আইসা বাধা দিতেছে। কইলাম না ইচ্ছে কইরাই এইরকম করতেছে। কেমন লাগে মেজাজটা? জামিল বলল, পিরু মিয়া, আপনি ওরে ফলো করবেন না। আপনি আপনার মতো করে ধীরে ধীরে গাড়ি চালান। পিরু মিয়া জামিলের কথা আমলে নিল না। তার জেদ চেপে গেছে, ট্রাকটাকে সে ওভারটেক করবেই। সে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে ঘন ঘন হর্ন বাজাতে লাগলো। ঘন ঘন হর্ন বাজাতে মনে হচ্ছে কাজ হয়েছে। ট্রাক ড্রাইভার সাইড দিয়ে দিয়েছে। পিরু মিয়া গর্বিত গলায় বলল, দেখছেন ভাইজান, ঠেলার নাম বাবাজি। পিরু মিয়ার ঠেলা কি জিনিস এতক্ষণে বুঝবার পারছে। জামিল বলল, পিরু ভাই, এবার খুশি তো? পিরু মিয়া খ্যাক খ্যাক করে হেসে বলল, শালা হারামি, সাইড না দিয়ে যাইব কই? জামিল বলল, গালাগালি করার দরকার নেই। গালাগালি করা ভালো কাজ না, এটা অন্যায় কাজ। তার চেয়ে আসুন আমরা দিনের কথা আলোচনা করি। পিরু মিয়া আর কোনো কথা বলল না। জামিল একটা সুন্দর শিক্ষণীয় গল্প দিয়ে কথা শুরু করলো। এক কৃষক নিজের ক্ষেতে কাজ করছিল। হঠাৎ তার কোদালে টং করে একটা শব্দ হলো। খুব যত্ন নিয়ে মাটিগুলো সরিয়ে দেখলো একটা পিতলের কলসি। বেচারা গরিব মানুষ
খুব খুশি হলো, ভাবলো কলসিতে নিশ্চয় দামে কিছু আছে। বহু কষ্টে মাটির নিচ থেকে টেনে টুনে সেটা উপরে উঠালো। কলসির ঢাকনা খুলে গরিব লোকটি পুরোপুরি হতাশ। স্বর্ণহীরা জহরত মণিমুক্তা তো দূরের কথা, কলসিটা কতগুলো কালো পাথরে ঠাসা, কি আর করা। মাটি খুঁড়ে এত কষ্ট করে যখন তোলাই হয়েছে, ফসল নষ্ট করতে আসা পাখি তাড়াতে তো কাজে লাগবে। এভাবে কৃষকটি ক্ষেতের এক কোনায় ফেলে রাখলো পাথরগুলো। খেতে কাজ করতে এসে প্রতিদিনই কালো পাথরগুলো পাখি তাড়ানোর কাজে ব্যবহার করত গরিব কৃষক। এভাবে পাথরগুলো একসময় প্রায় শেষ হয়ে এলো। একদিন কৃষকের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল এক জোহরি। হঠাৎ তার পায়ের কাছে কোথা থেকে যেন একটা পাথর উড়ে এসে পড়লো। জোহরি সেটাকে উঠিয়ে দেখে তো অবাক, আরে এটা তো দুর্লভ মহামূল্যবান কালো সোনা, কে নিক্ষেপ করলো এটা? চারপাশে চোখ ঘোরাতেই দেখলো এক কৃষক পাথরগুলো ছুঁড়ে মারছে। জোহরি বলল, কি ব্যাপার ভাই, তুমি এই পাথরগুলো এভাবে ফেলে দিচ্ছ কেন? পাগল নাকি তুমি? পাগল কেন হব, পাথর ছুঁড়ে পাখি তাড়াচ্ছে, এতে অবাক হওয়ার কি আছে? তুমি কি জানো এর একটা পাথরের মূল্য কত? বিস্ফারিত চোখে তাকিয়ে কৃষক বলল, মানে বলছেন কি আপনি? সত্যি বলছি, এক একটা পাথরের মূল্য লক্ষ লক্ষ টাকা, আর তুমি এগুলো এভাবে ধ্বংস করে দিচ্ছ। জোহরির কথায় আকাশ ভেঙে পড়লো কৃষকের মাথায়। তাড়াতাড়ি কলসির মুখ খুলে দেখলো সেখানে আর একটি পাথর অবশিষ্ট নেই। আফসোস আর আক্ষেপে তার মাথা ঘুরে গেল। পাগলের মতো নিজের মাথায় মাটি মারতে মারতে দিগ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো বেচারা গরিব কৃষক। গল্প বলা শেষ হলে জামিল বলল, আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। খেলতামাশে নষ্ট হয়ে যাচ্ছে সব। সময়ের সঠিক মূল্যায়ন করে দিনের জন্য যদি এই সময়গুলোকে ব্যবহার না করি, তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকবে না। জামিল একের পর এক বলে চলল জান্নাত জাহান্নামের কথা, জীবন মৃত্যু নিয়ে চমৎকার সব কথাবার্তা। জেরিন মুগ্ধ হয়ে কথাগুলো শুনে যাচ্ছিল আর ভাবছিল দীর্ঘ প্রতীক্ষার পর এমন এক মানুষের স্ত্রী সে হতে পেরেছে। মানুষকে দিনের পথে আহ্বান করা যার প্রধান লক্ষ্য, এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে জেরিনের নিজেকে ধন্য মনে হচ্ছে। জেরিন মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ যাবৎ পেরুমিয়া লক্ষ্য করছে সে ট্রাকটা সমান গতিতে তার গাড়ির ঠিক পেছনে পেছনেই আসছে। সে ডানে গেলে ডানে, বামে গেলে ট্রাকটিও বামে যাচ্ছে। পিরুমিয়া বুঝতে পারছে না ট্রাক ড্রাইভারের কি ইচ্ছে করেই এরকম করছে। পিরুমিয়া গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। ফুল যা হওয়ার তা হয়ে গেছে। সামনে একটা সিমেন্ট বোঝায় ট্রাক ছিল, সেটা হঠাৎ স্পিড কমিয়ে ফেললো, আর এতেই ঘটে গেল দুর্ঘটনা। সামনের ট্রাকটি স্লো হয়ে যেতে পিরুমিয়া নিজের গাড়ির গতি যেই না কমিয়েছে, অমনি হঠাৎ পেছনের ট্রাকটি ছুটে এসে প্রচন্ড জোরে জামিলদের গাড়িটিকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়ে মুচড়ে ছিটকে গিয়ে পড়ল পাশের জলাশয়ে। ইস্তেক আহমেদের রান্নার কাজ শেষ পর্যায়ে। সে এর মধ্যে 20 রকমের আইটেম রান্না করে ফেলেছে, অধিকাংশ বিদেশি রান্না, কানাডিয়ান ডিশ। ফরিদা বেগম বুঝতে পারছেন না জামাইয়ের রান্না করা খাবার নতুন বউ মুখে দিতে পারবে কিনা। তবে জামাইয়ের জন্য তার খুবই মায়া লাগছে। এসেই সেই যে রান্নার কাজে হাত দিয়েছে, ঘামে তার পুরো শরীর ভিজে আছে। ফরিদা বেগম বললেন, বাবাজি অনেক কষ্ট করেছেন, এবার গোসলটা সেরে ফেলুন, ওদের আসার সময় হয়ে যাচ্ছে। গ্রামের মহিলারা ফরিদা বেগমকে বারবার জিজ্ঞেস করছে, ও চাচি, আপনার ছেলে আর ছেলের বউয়ের আসতে আর কতক্ষণ বাকি? আমরা কিন্তু নতুন বউয়ের মুখ না দেখে ঘরে ফিরছি না। ফরিদা বেগম পানের খিলি মুখে দিতে দিতে বললেন, সময় হয়ে যাচ্ছে, বেশি দেরি হওয়ার কথা না, তোমরা ঘরে গিয়ে বসো, কেউ কিন্তু না খেয়ে যাবে না। অল্প বয়সী বউ জিরা উঠানে বসে হরেক রকমের পিঠা বানাচ্ছে। ফরিদা বেগম সেখানে এগিয়ে গিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো, ওদের আসতে কিন্তু আর বেশি দেরি নেই, নতুন বউকে বরণ করতে হবে না। বউ জিরা মহা উৎসাহে পিঠা বানিয়ে যাচ্ছে। এই পিঠার নাম সুন্দরী পাক্কন। এই পিঠা বানাতে হয় মুগ ডাল দিয়ে। প্রথমে মুগ ডাল এবং চালের গুঁড়া আলাদা আলাদা সিদ্ধ করে নিতে হয়, এরপর একসঙ্গে মিশিয়ে খামারে করে ভারী করে রুটি বানাতে হয়। এই রুটিগুলো বিশেষ পদ্ধতিতে কেটে খেজুর কাটা দিয়ে তৈরি হয় বিভিন্ন ডিজাইন। এরপর এগুলো ডুবো তেলে ভেজে উঠিয়ে চিনির শিরায় ছেড়ে দিলেই তৈরি হয়ে যায় সুন্দরী পাক্কন। বৌজিদের নানান ডিজাইনের পিঠা বানানো দেখে ফরিদা বেগমের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। প্রথম যেদিন তিনি এই বাড়ির বউ হয়ে এলেন, সেদিনকার স্মৃতি। সেদিনও এইভাবেই পিঠা তৈরি হচ্ছিল। পাড়ার বৌজিরা পিঠা নিয়ে নতুন বউয়ের কাছে গেলে পিঠা খাওয়াবে বলে ফরিদা বেগমের শাশুড়ি ঝাঁঝালো গলায় বললেন, নতুন বউকে নিয়ে অত ঢং করার দরকার নাই, নতুন বউ শেষে মাথায় উঠে বসবে। শাশুড়ির প্রথম দিনের এই কথায় ফরিদা বেগম বুঝে ফেললেন
তার শাশুড়ি একজন কঠিন মেজাজের মানুষ। ঘরের বউকে কারণে অকারণে চাপের মুখে রাখায় তার একান্ত মনোবাসনা। তৃপ্ত মেজাজের শাশুড়িকে মিষ্টি আচরণ দিয়ে জয় করতে হবে। মিষ্টি আচরণ দিয়েও শাশুড়ির মন জয় করা ফরিদা বেগমের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। একদিনের ঘটনা, ফরিদা বেগম বউ হয়ে এসেছেন তখনও 1 মাস হয়নি। রান্না করতে গিয়ে গরম তেলে পা পুড়িয়ে ফেললেন। তার স্বামী তাকে ডাক্তারের কাছে নিতে চাইলে শাশুড়ি বললেন, এই বয়সে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া শুরু করলে কেমনে হইব, সারা জীবন তো ওইরাই আছে। তার স্বামী তবুও ডাক্তারের কাছে নিয়ে গেলেন। না গিয়ে উপায় ছিল না, ক্ষতটা বেশ গভীর ছিল। নিষেধ করা সত্ত্বেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ফরিদা বেগমের শাশুড়ি রাগে ঢোল হয়ে রইলেন। ক্ষতের ব্যথায় রাতের বেলা ফরিদা বেগমের কাঁপুনি দিয়ে জ্বর এলো। যেমন তেমন জ্বর না, 103 ডিগ্রি জ্বর। 103 ডিগ্রি জ্বর নিয়ে সে রাতে সারা রাত শাশুড়ির পা টিপে দিতে হলো। ফজরের আজান হতেই শাশুড়ি বললেন, আমার কথা অমান্য করে ডাক্তারের কাছে যাও নে, তোমারে আজ সারা রাত শাস্তি দিলাম। কথা শুনে ফরিদা বেগম হাসবেন না কাঁদবেন বুঝতে পারছিল না। কথা অমান্য করাই এতটা শাস্তি? এ কি মানুষ না অন্য কিছু? মানুষ এতটা নির্দয় হতে পারে? মায়ের এমন দুর্ব্যবহারে ফরিদা বেগমের স্বামী ভীষণ কষ্ট পেলেন। মায়ের সঙ্গে বেয়াদবি হবে ভেবে তিনি মুখ বুজে সহ্য করে গেলেন সব। সমাজের অনেক শাশুড়ি তার ছেলের বউকে মনে করেন কাজের বুয়া বা অতি নগণ্য জীব। বউয়ের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করতে তাই দ্বিধাবোধ করেন না। তারা বুঝতেই চান না যে তার যেমন একটা মেয়ে আছে, তেমনই ছেলে বউ অন্য কারো মেয়ে। তার মেয়েটি শ্বশুর বাড়িতে কষ্ট পেলে তার যেমন বুকে লাগে, বউয়ের মাও তেমনই মেয়ের কষ্টে আহাজারি করে। স্বামীর মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিলেও ফরিদা বেগম সেদিনের প্রতিজ্ঞা করলেন তিনি যখন শাশুড়ি হবেন ছেলের বউকে নিজের মেয়ের মতোই মমতা দিয়ে যাবেন। ফরিদা বেগমের মোবাইল ক্রমাগত বেজেই চলেছে। তিনি ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছিলেন না। বারবার ফোনের রিংটনের আওয়াজ শুনতে পেয়ে রান্নাঘর থেকে ইশতিয়াক আহমেদ ছুটে এলেন। নাজু ফোন করেছে। ইশতিয়াক আহমেদের সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কেন যেন তার বুক কাঁপছে। নাজু এতবার ফোন করবে কেন? কোনো প্রবলেম হলো না তো? তিনি ফোনটা রিসিভ করলেন। ভয় পাওয়া চিনচিনে গলায় নাজু বলল, মা, একটা বিপদ হয়েছে। ইশতিয়াক বললেন, নাজু, আমি ইশতিয়াক বলছি। কি হয়েছে নাজু? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? নাজু কান্না আটকে রাখতে পারছে না, গলা আটকে যাচ্ছে। কান্না জড়িত গলায় কোনো রকমে বলল, ওগো, আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ওকে বাঁচাতে হবে, তুমি তাড়াতাড়ি এসো। আইসিইউতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জামিলের বন্ধুদের কেউ কেউ খবর পেয়ে এরই মধ্যে চলে এসেছে। সবাই দরজার বাইরে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। নাজমা একটু পরপর ভেতরের দিকে উকি ঝুঁকি মারছেন। একবার যদি ভাইয়ের অবস্থাটা এক পলক দেখা যায়। ডাক্তাররা ব্যস্ত পায়ে আসা যাওয়া করছেন। দরজার সামনে এত লোক দেখে তারা চরম বিরক্ত। সিনিয়র এক ডাক্তার বিরক্ত মুখে বললেন, কেন এখানে ভিড় করে আছেন? সরে দাঁড়ান, আমাদেরকে নির্বিঘ্নে কাজ করতে দেন, প্লিজ সরে যান। সরুন বলছি। নাজমা এগিয়ে গিয়ে ব্যস্ত গলায় বললেন, আমি পেশেন্টের বড় বোন, আমি কি ভেতরে যেতে পারি? একটু দেখেই চলে আসব। এখন কেউ ভেতরে যেতে পারবেন না। কখন যেতে পারবেন আমরাই বলবো। নাজমা এবং জামিলের বন্ধুরা হতাশ মুখে দরজা থেকে সরে এলো। অনবরত কান্নাকাটিতে নাজমার গলা শুকিয়ে গেছে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। চোখের পানি আর কাজল গালের উপর কালচে দাগ পড়ে একাকার হয়ে আছে। তিনি ঘোলাটে চোখে আরেকবার দরজার ভেতরটা উকি দিলেন। হাই গ্লাস করা দরজার ফাঁক দিয়ে সামান্য কিছুটা দেখা যাচ্ছে। জামিলকে একটা স্ট্রেচারে শুয়ে রাখা হয়েছে। ব্যান্ডেজ করার মাথার পুরো অংশ রক্তে রঞ্জিত। কোনো নড়াচড়া নেই। বেঁচে আছে নাকি মরে গেছে বোঝাও কোনো উপায় নেই। অক্সিজেনের সিলিন্ডার, নল আর বিভিন্ন রকম ইলেকট্রিক যন্ত্রই ওর চারপাশ ঘিরে আছে। ঘরটা এত ছোট যে দেখতে অস্বস্তি লাগছে। আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটি থাকলে খোলামেলা এবং আলো বাতাসে পরিপূর্ণ। এই ঘরটি দেখতে কবুতরের খোপের মতো লাগছে। নাজমা বিষণ্ণ চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। জামিলের বন্ধুদের মধ্যে নাজমা শুধু মামুনকেই চেনেন। মামুন ব্যস্ত হাতে কাকে যেন ফোন করার চেষ্টা করছে। চেষ্টায় সে ব্যর্থ। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। 5 মিনিট পর একজন ডাক্তার হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে ডক্টর কেবিনের দিকে যাচ্ছিলেন। নাজমা দৌড়ে গিয়ে জানতে চাইলেন, স্যার কি অবস্থা ওর? কিছু কি বোঝা যাচ্ছে? ডাক্তার কোনো জবাব দিলেন না, যেন জবাব দেওয়া তার কাজের মধ্যেই পড়ে না। পরম যত্নের সঙ্গে রোগীর আত্মীয় স্বজনদের সব প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার জন্যই যেন তিনি এই হসপিটালে জয়েন করেছেন। ডাক্তারকে দেখে মামুন এগিয়ে এসেছিল। নাজমা হতাশ মুখে দাঁড়িয়ে আছেন। মামুন চিন্তিত গলায় বলল, আপা, ডাক্তার কি বলল? কি অবস্থা জামিলের? বুঝতে পারছে না, কিছু তো বলল না। মামুন অসহায় অবস্থায় দাঁড়িয়ে রইল।
জামিলের অন্যান্য বন্ধুও অসহায়, কেউ কিছু করতে পারছে না। বন্ধুর এই দুরবস্থায় কান্না আসার কথা, কারো আসছে না। সবাই কেমন যেন পাথরের মতো হয়ে আছে। নাজমা স্বামীর জন্য অপেক্ষা করছেন। ইস্তিয়াককে বলা হয়েছে অ্যাক্সিডেন্টের খবর যেন মাকে না জানানো হয়, তিনি অসুস্থ মানুষ, টেনশন করে আরো অসুস্থ হয়ে যেতে পারে। পাশের রুমে জেরিনকে রাখা হয়েছে। ডাক্তার বলেছে ওর অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত। মাথায় আঘাত পেয়েছে, কেটে গেছে খানিকটা, কাটা জায়গাটা সেলাই করা হয়েছে। পরিপূর্ণ রেস্টে থাকা প্রয়োজন। এই জন্য ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আগামী পর্ব কি হতে যাচ্ছে সকলেই অপেক্ষা করুন, সেটা আগামী পর্বে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।